বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম রবার্ট লুইস স্টিফেনসনের গল্প দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইট। বইটির আজ তৃতীয় এবং শেষ পর্ব। ডক্টর ল্যানিয়ানের জবানবন্দি। আজ ৯ জানুয়ারি। আজ থেকে ৪ দিন আগে এরকম এক সন্ধ্যায় আমার স্কুল জীবনের বন্ধু ও প্রাক্তন সহকর্মী হেনরি জেকিলের কাছ থেকে আমি একটা চিঠি পাই। চিঠিটা পেয়ে খুবই অবাক হলাম আমি। আমাদের মধ্যে কোনোদিনই চিঠি লেখালেখির অভ্যাস ছিল না। গত রাতেও জেকিলের সঙ্গে আমার দেখা হয়েছে। একই সঙ্গে গল্পগুজব করেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু এরই মধ্যে এমন কি ঘটল যার জন্য রেজিস্ট্রি ডাকে জেকিল একটা চিঠি পাঠালো আমাকে। চিঠি পড়ে আমি আরও অবাক হয়ে গেলাম। চিঠিটা ছিল এরকম: প্রিয় ল্যানিয়ন, 10 ডিসেম্বর 18। তুমি আমার পুরনো বন্ধুদের অন্যতম, যদিও আমাদের মধ্যে বিভিন্ন সময় বিজ্ঞান বিষয়ক কিছু প্রশ্ন নিয়ে মতপার্থক্য হয়েছে। আমার যতদূর মনে পড়ে এসব নিয়ে তোমার সঙ্গে আমার ভালোবাসায় কোনো ভাঙন ধরেনি। ল্যানিয়ন, তুমি যদি কোনোদিন আমায় বলতে পারো যে জেকিল, আমার জীবন, আমার মান সম্মান, আমার সব কিছু তোমার উপর নির্ভর করছে, তাহলে আমি তোমার জন্য সর্বস্ব ত্যাগ করতাম। সমস্ত টাকা পয়সা ব্যয় করতাম তোমার ঋত সম্মান পুনরুদ্ধারের জন্যে। আমার হাত উন্মুক্ত থাকত তোমাকে সাহায্যের জন্যে। প্রিয় ল্যানিয়ান, আজ আমার জীবন, আমার মান সম্মান, আমার সমস্ত কিছু নির্ভর করছে তোমার ভালোবাসার ওপর, করুণার ওপর। আজ যদি তুমি আমায় সাহায্য না করো, তাহলে নিশ্চিত যেন আমি হারিয়ে যাব এই পৃথিবী থেকে। তুমি হয়তো ভাবছ আমি তোমার কাছ থেকে অন্যায় কিছু দাবি করব। সেটা ভাবা উচিত হবে না, কারণ চিঠিটা সম্পূর্ণ পড়লে তুমি নিজেই বুঝতে পারবে কেন আমার এই করুণা ভিক্ষা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, আজ রাতে তোমার যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, সব ফেলে তোমাকে আমার বাসায় আসতেই হবে। সন্ধ্যা রাত্রি গাড়ি নিয়ে সোজা আমার বাসায় চলে আসবে। এখানে পুল তোমার জন্য অপেক্ষা করবে। সঙ্গে থাকবে একজন তালা চাবিওয়ালা। তুমি আমার ল্যাবরেটরি রুমের দরজা ভেঙে একাই ভেতরে ঢুকবে। তোমার হাতের বাঁ দিকে থাকবে একটা ক্যাবিনেট ফাইল। যদি ড্রয়ারগুলো খোলা না থাকে তবে ভাঙার ব্যবস্থা করবে। নিচের দিক থেকে তৃতীয় কিংবা উপরের দিক থেকে চতুর্থ ড্রয়ারটা টেনে বের করবে। আমার মানসিক অবস্থা খুবই খারাপ। এক ধরনের ভয়াল শূন্যতা আমাকে গ্রাস করেছে। আমি তোমাকে ঠিকমতো নির্দেশ দিতে পারছি কি না জানি না, তবে ড্রয়ারে যদি কিছু গুঁড়ো ওষুধ, একটা শিশি আর কিছু কাগজপত্র পাও, তবে বুঝবে এই ড্রয়ারটাই প্রয়োজন। সব জিনিসপত্র সহ ড্রয়ারটিকে তুমি যত্ন করে তোমার বাড়িতে নিয়ে যাবে। এই হলো তোমার প্রথম কাজ। এরপরও কাজ বাকি আছে। রাত্রে তোমার কনসাল্টিং রুমে তুমি একটু অপেক্ষা করবে। রাত যখন নীরব হয়ে আসবে, বাড়ির লোকজন যখন ঘুমিয়ে পড়বে, তখন আমার নাম করে একজন লোক উপস্থিত হবে তোমার কাছে। নিজ হাতে তাকে দরজা খুলে দিও এবং যে ড্রয়ারটা তুমি আমার বাড়ি থেকে নিয়ে গেলে, বিনা দ্বিধায় সেটা তুলে দিও তার হাতে। এইটুকু তোমার কাজ। এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব তোমার কাছে। এই কাজের জন্য তোমার যদি কোনো সংশয় থাকে, ব্যাকুলতা থাকে, ৫ মিনিট পরেই কিন্তু তুমি সব জানতে পারবে। তখনই বুঝতে পারবে কত গুরুত্বপূর্ণ ছিল কাজটা। সম্পূর্ণ কার্যক্রমটাই তোমার কাছে অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু তোমার সামান্য অবহেলার জন্যে, আমার মৃত্যু কিংবা উন্মাদ অবস্থার জন্য চিরকাল তুমি তোমার বিবেকের কাছে দায়ী থাকবে। আমি জানি তুমি আমার এই করুণ অনুরোধ কিছুতেই অবজ্ঞা করতে পারবে না। এর কোনরূপ অন্যথা করো না। ব্যাপারটা কিভাবে ঘটবে ভাবতেই আমার শরীর হিম হয়ে আসছে, হাত কাঁপছে। তুমি আমার অবর্ণনীয় কষ্টকর মর্মান্তিক মুহূর্তগুলোর কথা ভাবো। নিরাশার কালো অন্ধকারে এখন একমাত্র তুমি আমার আশার আলো। তুমি যদি আমাকে সময়মতো সাহায্য করো, তবেই আমি বিপদ থেকে উদ্ধার পাব। ল্যানিয়ান, তোমার বন্ধুকে বাঁচাও, উদ্ধার করো। এটি তোমার বন্ধু হেনরি জেকিল।
পুনশ্চ চিঠিটা ডাকে দেওয়ার আগেই আরেকটা ভয়ানক কথা মনে হলো। ডাকবিভাগের গোলমালে এই চিঠি যদি তোমার হাতে কাল সকালের মধ্যে না পৌঁছায়, তখন কি হবে? ওই রাত্রিতে ঘটনাগুলো যদি না ঘটে, তবে জানবে ল্যানিয়ান, তুমি তোমার বন্ধু হেনরি জেকিলের আর দেখা পাবে না। চিঠিটা পড়ে স্বাভাবিকভাবেই মনে হলো আমার প্রিয় বন্ধুটি পাগল হয়ে গেছে। কিন্তু তাই বা ভাবি কিভাবে? তা ভাবার আগে আমি তার অনুরোধ পালন করতে বাধ্য। এরকম করুণ আকুল আবেদন পালন না করার কোনো উপায় নেই। এ দায়িত্বটুকু আমাকে নিতেই হবে। সঙ্গে সঙ্গে গাড়িতে চেপে আমি জেকিলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুল সেখানে আমার জন্য অপেক্ষা করছে। আমারই মতো সেও একখানা নির্দেশপত্র পেয়েছে। কথা মতো একজন তালাওয়ালা এবং কাঠমিস্ত্রি সংগ্রহ করে সে উপস্থিত। আমরা পুরনো ল্যাবরেটরি রুমের দিকে রওনা দিলাম। জেকিলের ব্যক্তিগত ও গোপনীয় ঘরটি খুবই সংরক্ষিত। ভারী কাঠের দরজা এবং শক্ত তালা ঝুলছে সেখানে। প্রায় 2 ঘন্টা ধরে কাজ করার পরে তালা ভেঙে দরজাটা খোলা গেল। প্রয়োজনীয় ড্রয়ারটি সংগ্রহ করে আমি বাসায় ফিরে এলাম। বাড়িতে ফিরে ড্রয়ারের জিনিসপত্রগুলো আমি নেড়েচেড়ে দেখলাম। কিছু গুঁড়ো পড়ে রয়েছে, যেগুলো ওষুধের দোকানে পাওয়া যায় না। হয়তো জেকিলের নিজের হাতেই তৈরি। একটা কাগজের মোড়ক খুলে দেখা গেল তার মধ্যে সাদা সাদা স্ফটিক লবণ। একটা শিশির ওপর আমার চোখ পড়ল। রক্তলাল তরল পদার্থে শিশিটা অর্ধেক ভরা। খুবই তীব্র গন্ধ। মনে হলো ফসফরাস ও ইথার মিলিয়ে তরল পদার্থটি তৈরি। আরও কিছু টুকিটাকি জিনিস রয়েছে যা শনাক্ত করা গেল না। আর একটা বই রয়েছে। সেটা আসলে একটা ডায়েরি। ডায়েরিটায় কতগুলো তারিখ ছাড়া বিশেষ কিছু লেখা নেই। তারিখগুলো অনেক আগের। দেখে বোঝা গেল গত কয়েক বছর ধরেই ডায়েরিটা লেখা হয়েছে। কিন্তু বছরখানেক আগে থেকে হঠাৎ তারিখ লেখা বন্ধ রয়েছে। ডায়েরিতে মাঝে মধ্যে মন্তব্য লেখা আছে, 2-1টি শব্দের বেশি নয়। ডবল শব্দটি 6 বার ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ব্যর্থ শব্দটি লেখা হয়েছে শুরুর দিকে। এসব দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। এসবের উদ্দেশ্য কিছুই বুঝতে পারলাম না। কিছু সাদা গুঁড়ো লবণ, এক শিশি তরল পদার্থ, নোটবইয়ে লেখা কিছু দুর্বোধ্য মন্তব্য থেকে কিছুই উদ্ধার করা গেল না। তবে এইটুকু বোঝা গেল, এসবই আমার বন্ধু ডক্টর জেকিলের খামখেয়ালি গবেষণার সরঞ্জামপত্র। এসবের সঙ্গে আমার বন্ধুর মান সম্মান, জীবনের কি সম্পর্ক, তা আমার বোধগম্য হল না। আর ভেবে দেখলাম, এসবের জন্য জেকিলের লোক যদি আমার বাসায় আসতে পারে, তবে জেকিলের বাসায় যেতে তার বাধা কোথায়? আমার সঙ্গে তার গোপনেই বা দেখা করার প্রয়োজন কি? এসব যতই ভাবছিলাম, ততই আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল যে জেকিল নিশ্চয়ই মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। যা হোক, চাকর বাকরদের বিদায় করে দিয়ে আমি রুমে অপেক্ষা করতে লাগলাম একা। আত্মরক্ষার জন্য গুলিভরা একটা পিস্তল লুকিয়ে রাখলাম নিজের কাছে। লন্ডনের বুকে তখন নেমে এসেছে রাত 12টার নৈঃশব্দ। এমন সময় কে যেন আমার ঘরের দরজায় মৃদু মৃদু আঘাত করতে লাগলো। আমি নিজের হাতে দরজা খুললাম। দেখি একজন বেটে মতো কদাকার লোক দরজার থামে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, আপনাকেই কি ডক্টর জেকিল আমার কাছে পাঠিয়েছেন? হ্যাঁ, সংক্ষিপ্ত জবাব দিয়েই লোকটা ভীত সন্ত্রস্তভাবে বাইরের দিকে তাকালো। আমি তাকে ভেতরে আসতে বললাম। সে আবারও সন্ধানী দৃষ্টিতে বাইরে তাকালো। দূরে একজন পুলিশকে দেখা যাচ্ছে। পুলিশটা এদিক পানে আসতেই বেটে লোকটা দ্রুত বেগে ঘরের মধ্যে ঢুকে পড়ল। আগন্তুকের আচার আচরণে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম। কোনো কথা না বলে পকেটে রিভলভারটা হাতে চেপে আমি আমার ঘরে ঢুকলাম। তারপর লোকটার সর্বাঙ্গে একবার দৃষ্টি বুলিয়ে নিলাম। আগেই বলেছি লোকটি খর্বাকৃতি, দেখতে কুৎসিত। তার চেহারায় এমন একটা ব্যাপার আছে যা দেখলেই ভয় লাগে। বরণে ছোট হলে কি হবে, শরীরে এক ধরনের জান্তব শক্তির ছাপ রয়েছে। তার চোখে মুখে নিষ্ঠুর হিংস্রতা। দেখতে সে 8-10টা সাধারণ মানুষের মতো নয়, বীভৎস এবং ভয়ঙ্কর। তাকে দেখে একাধারে ভয় ও চরম বিরক্তি উৎপাদন হবে। অদ্ভুত রকমের হাস্যকর তার পরনের পোশাক আশাক। যদিও তা খুব দামি কাপড়ের তৈরি, কিন্তু সেগুলো তার গায়ে খুবই ঢিলেঢালা এবং বেখাপ্পা ধরনের। প্যান্টের ঝুল পায়ের চেয়ে বড়।
কোটের হাতা নেমে এসেছে, কলারটাও তার কাঁধ ছাপিয়ে অনেক বড়। হাস্যকর পোশাক পরনে থাকলেও আমার হাসি এলো না, বরং অজানা আতঙ্কে বারবার আমি শিউরে উঠলাম। তার চেহারার মধ্যেই কি যেন লুকিয়ে রয়েছে, যা দেখলে ভয় না পেয়ে উপায় নেই। লোকটা কে, কোথা থেকে এসেছে, তার ধরন দেখে এসব নানা প্রশ্ন মনের মধ্যে আকুপাকু করে উঠল, কিন্তু কিছুই জিজ্ঞেস করা হলো না। ক্ষণিক মুহূর্তগুলোর মধ্যে তাকে নিরীক্ষণ করছিলাম। সে উত্তেজনায় থরথর করে কাঁপছে। সে অধীর আকুল কণ্ঠে প্রশ্ন করল, কোথায় আমার জিনিস? ড্রয়ারটা তুমি কি পেয়েছ? কোথায় সেটা? অধৈর্য হয়ে আমার কাঁধ ধরে সে ঝাঁকুনি দিতে লাগল। তার স্পর্শে আমার শরীর যেন হিম হয়ে আসছে। আমি হতচকিত হয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, দেখুন, এখনো আপনার পরিচয় জানতে পারিনি, ব্যস্ত হবেন না, আপনি এইখানে বসুন। আমার মনের ভয় যেন প্রকাশ না পায় সে বিষয়ে আমি সতর্ক ছিলাম। আমি এমন ভাব দেখাতে লাগলাম যেন কিছুই হয়নি, যেন আমি খুবই সহজ ও স্বাভাবিক ব্যবহার করছি। লোকটা নরম স্বরে বলল, আমায় ক্ষমা করুন ডক্টর ল্যানিয়ান, আমার মাথার ঠিক নেই, তাই হয়তো ভদ্র ব্যবহার করতে পারছি না। আমি অধৈর্য হয়ে রয়েছি। আপনার সহকর্মী ও বন্ধু ডক্টর জেকিল আমাকে এখানে পাঠিয়েছেন। একটা ড্রয়ার। এটুকু বলতেই যেন এক অব্যক্ত যন্ত্রণায় গলা ধরে এলো লোকটার, যেন ওর খিঁচুনি হচ্ছে। আবার সে প্রশ্ন করল, সেই ড্রয়ারটা? এই যে। টেবিলের পেছনে মেঝেতে ড্রয়ারটা ফেলে দিলাম আমি। লোকটা অতি দ্রুততার সঙ্গে গিয়ে ঝাঁপিয়ে পড়ল ড্রয়ারটার ওপর। সহসাই লোকটার চেহারায় দানবীয় পরিবর্তন ঘটে গেল। দাঁত কিরমির করতে লাগল, স্ফীত হয়ে উঠল মুখমণ্ডল, ভীষণ হিংস্র ভাব ফুটে উঠল চোখে। আপনি শান্ত হন। আমার দিকে তাকিয়ে ভয়ানক অর্থহীন এক হাসি দিল লোকটা। এক ঝটকায় তারপর ড্রয়ারের ওপরের ঢাকনাটা ছিঁড়ে ফেলল। ভেতরের জিনিসপত্র দেখে আনন্দে উদ্বেলিত হয়ে উঠল সে। চোখ মুখ চিকচিক করতে লাগল তার। তারপর সে গভীর প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার কাছে ওষুধ মাপার গ্লাস আছে কি? আমি আরো অবাক হয়ে গ্লাস এনে দিলাম। এবারে লোকটি শিশি থেকে লাল তরল পদার্থ ঢালল। মাপমতো তাতে সাদা গুঁড়ো ঢেলে দ্রবণ নাড়াচাড়া করতে লাগল। গ্লাসে মেশানো তরল পদার্থটা প্রথমে হালকা বাদামি, পরে গাঢ় লাল হয়ে উঠল। তারপরই উত্তপ্ত হয়ে সেটা থেকে ধোঁয়া বেরোতে লাগল। কিছুক্ষণ পর ধোঁয়া বন্ধ হলে তরল পদার্থটা হালকা সবুজ রঙে পরিবর্তিত হল। লোকটি ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছিল। রংটা হালকা সবুজ হয়ে এলে লোকটার মুখে সাফল্যের হাসি খেলে গেল। এইবার গ্লাসটা হাতে নিয়ে লোকটা ঠান্ডা মাথায় আমার দিকে তাকিয়ে বলল, আমার চেষ্টা সার্থক। এখন বলুন, আমি কি গ্লাসটা নিয়ে আপনার এখান থেকে চলে যাব, নাকি আপনার কৌতূহল অদম্য হয়ে উঠেছে? আপনি একজন বেদনার্ত মুমূর্ষু লোকের জন্য যা করেছেন, তাতে আপনার আত্মার কল্যাণ হোক। আমাকে এখন বিদায় দিলে আপনার কিছুমাত্র ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি কৌতূহল মেটাতে চান, তবে আশ্চর্য এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে আপনাকে। মানুষের চিন্তার অতীত, জ্ঞানের এক আশ্চর্য দিগন্ত উন্মোচিত হবে আপনার সামনে। সেই অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনের জন্য সুখকর নাও হতে পারে। ভালো করে ভেবে দেখুন, এই স্থানে, এই ঘরে, এই মুহূর্তে ঘটবে সেই আশ্চর্য ঘটনা। ভয়ে ও বিস্ময়ে আমি তখন দিশেহারা। তবু গলার স্বর স্থির রেখে বললাম, আপনার কথাগুলো খুবই অস্পষ্ট, অবদ্ধ মনে হচ্ছে আমার কাছে। সবকিছুই যে বিশ্বাস করছি তা নয়, তবে রহস্যের শেষ আমি দেখতে চাই। আগন্তুক জবাব দিল, বেশ, তাই হবে। তবে ডক্টর ল্যানিয়ান, আপনি যা দেখবেন তা কাউকে বলতে পারবেন না। আপনি চিরদিনই খুব সংকীর্ণ, উদার চিন্তাকে সহজে গ্রহণ করতে পারেন না। পুরনো বিশ্বাস নিয়ে আপনি আঁকড়ে পড়ে থাকেন। আপনার জ্ঞানের বাইরে যেসব ওষুধ থাকতে পারে, আপনি তাদের দ্রব্যগুণ বিশ্বাস করেন না। আপনার চেয়ে যারা শ্রেষ্ঠ, আপনি তাদের জ্ঞানকে কঠোর বিদ্রূপ করেন। তাহলে এইবার দেখুন সচক্ষে। কথা শেষ করে লোকটা এক নিঃশ্বাসে তরল পদার্থটুকু গিলে ফেলল।
তারপর বিকট আর্তনাদ করে ছটফট করতে লাগলো লোকটা। সে কি কাতরানি আর করুণ গঙ্গানির মতো কান্না! সামনের টেবিলটা ধরে কোনো রকমে নিজেকে সামনে রাখল সে। শরীরটা দুমড়ে মুচড়ে উঠছে। আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি তার দিকে। ফুলে ফুলে উঠছে তার বীভৎস চেহারাটা। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। দ্রুত শ্বাস প্রশ্বাস করতে লাগলো। হঠাৎ করেই তার মুখটা কালো হয়ে গেল। পর মুহূর্তেই দেখলাম লোকটার শরীরের আকার যেন বদলে যাচ্ছে। এসব দেখে ভয়ে আতঙ্কে বিমূঢ় হয়ে গেলাম আমি। কোনো মতে দেয়ালে হেলান দিয়ে এই অলৌকিক ভয়ঙ্কর ঘটনা থেকে মুক্তি পেতে চাইলাম। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, বিড়বিড় করতে লাগলাম আমি। এরপর যা দেখলাম তা আমার চিন্তা ও বিশ্বাসের বাইরে। অলৌকিক অভূতপূর্ব এক ঘটনা। দেখলাম ভয়াল ফ্যাকাশে চোখে লোকটা মৃতপ্রায় অবস্থায় হাত দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে। আমার চোখের সামনে তখন দাঁড়িয়ে আছেন স্বয়ং ডক্টর হেনরি জেকিল। তারপর ঘণ্টাখানেক ধরে জেকিল আমাকে কি সব বলল তার এক বর্ণও আমার মনে নেই। বিস্তৃতভাবে সেসব লেখার শক্তিও আমার নেই। যা দেখার আমি দেখেছি, যা শোনার তা শুনেছি। মনের ওপর বিরাট আঘাত পেয়ে আমি আমূল বদলে গেলাম। আমার সারা জীবনের বিশ্বাসের ভিত্তিমূল নড়ে উঠেছে। এই ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে নিজেকেই নিজে প্রশ্ন করি, কোনো উত্তর পাই না। গভীর হতাশা ও দুশ্চিন্তায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লাম। আমার চোখ থেকে ঘুম উবে গেল। সারাক্ষণ কি এক আতঙ্ক আমাকে ঘিরে থাকে। বুঝতে পারছি আমার দিন ফুরিয়ে এসেছে। মৃত্যু ছাড়া আমার মুক্তির উপায় নেই। নৈতিক অধপতনের বীভৎস রূপ সে আমার সামনে উদ্ঘাটন করেছে। অনুতাপের করুণ অশ্রু বিসর্জন করলেও তাকে ক্ষমা করা যায় না। জেকিল তার জীবনের এই দুঃখজনক পরিণতির জন্য মাফ চেয়েছে। তার কথা ভাবলেই আমি প্রতি মুহূর্তে শিউরে উঠি। আটারসন, তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি। সেদিন রাত্রে বেটে যে কদাকার লোকটি আমার বাসায় এসেছিল তার নামই মিস্টার হাইট। জেকিল একথা আমার কাছে স্বীকার করেছে। এই হাইটকেই কেরুর খনি হিসেবে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ডক্টর ল্যানিয়ন। হেনরি জেকিলের পূর্ণাঙ্গ জবানবন্দি। 1800 কিছু একটা সালে বিপুল ঐশ্বর্য ও দারুণ সৌভাগ্য নিয়ে আমি জন্মগ্রহণ করি। শুধু অর্থ নয়, চারিত্রিক সৎ গুণাবলী নিয়েই জন্ম আমার। জন্মগতভাবে আমি পরিশ্রমী, জ্ঞানীগুণীদের প্রতি শ্রদ্ধাশীল। জ্ঞান আহরণের প্রতি আমার চরম দুর্বলতা। সব মিলিয়ে আমার মধ্যে ছিল উজ্জ্বল ভবিষ্যতের বিশাল সম্ভাবনা। আমার দোষ ত্রুটির মধ্যে সবচেয়ে যেটি খারাপ সেটি হচ্ছে উদ্যম আমোদ প্রমোদের প্রতি তীব্র আকর্ষণ। একদিকে আমার ছিল 10 জনের একজন হবার দুর্বার আকাঙ্ক্ষা, মাথা উঁচু করে চলার শক্তি, আর অন্যদিকে ছিল হালকা আমোদ প্রমোদের প্রতি মোহ। দুয়ের মধ্যে ঐক্য স্থাপন সম্ভব নয়। তাই মনের অযাচিত চাঞ্চল্য ও আমোদপ্রিয়তাকে বিসর্জন দিয়ে এক ধরনের কপট গাম্ভীর্য নিয়ে আমি চলাফেরা করতাম। এইভাবেই আমি দ্বৈত জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠলাম। আমার জীবনযাপন পদ্ধতি ছিল বেশ উঁচু মানের। আমি আমার ছোটখাটো উচ্ছ্বাস ও আনন্দের ব্যাপারগুলো লজ্জার তাড়নায় লুকোতে শুরু করলাম। আমার দোষগুলো তেমন মারাত্মক কিছু না হলেও আমার উচ্চাকাঙ্ক্ষা আমাকে লাজুক করে তুলেছিল এবং আমার সত্তা ভালো ও মন্দ এই দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। হয়তো এই দ্বিমুখী স্বভাব নিয়েই মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্ব গড়ে ওঠে। আমার মধ্যে স্পষ্ট দ্বৈত সত্তা থাকা সত্ত্বেও আমি কিন্তু ভণ্ড ছিলাম না। আমার দুটো দিকই ছিল সম্পূর্ণ আন্তরিক, আর এটাই আমাকে গভীরভাবে কষ্ট দিত। আমার বিজ্ঞান বিষয়ক জ্ঞান সাধনা ও গবেষণা গুপ্ত রহস্য ও অতিপ্রাকৃত শক্তির রহস্য উন্মোচনে সহায়তা করতে লাগল। আমি এমন একটা জ্ঞান অর্জন করলাম যেটা আমার অধঃপতনের মূল কারণ। আমার বুদ্ধিমত্তা ও নৈতিকতা দিয়ে আমি এই স্থির সিদ্ধান্তে উপনীত হলাম যে মানুষের সত্তা আসলে একক নয়, দ্বৈত। মানুষকে দ্বৈত বলছি শুধু এই জন্যেই যে আমার জ্ঞান এই দুইয়ের বেশি অতিক্রম করতে পারেনি। ভবিষ্যতের গবেষণা হয়তো উদ্ঘাটিত করবে যে মানুষ আসলে অনেকগুলো স্বাধীন ব্যক্তিত্বের সমষ্টি।
স্বভাব অনুযায়ী আমি মাত্র একটা দিক ধরে এগিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্বভাবের নৈতিক দিকটায় ছিল দ্বৈত সত্তার অবস্থান। দুটো সত্তার মধ্যে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লড়াই হতো, আর আমি ভালো ও মন্দ এই দুই ভাগে তাদের আলাদা করে দেওয়ার স্বপ্নে বিভোর থাকতাম। আমার মনে হতো, যদি বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করা যায় তাহলে জীবন অনেক বেশি সুন্দর ও সহনীয় হয়ে উঠবে। মানুষের জীবনে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে একই লোকের মধ্যে দুটো সত্তাই বিরাজ করে ও প্রতিনিয়ত পরস্পর সংগ্রাম করে। আমার বিজ্ঞান বিষয়ক ও গুপ্ত রহস্য বিষয়ক গবেষণায় আমি বিপুল শ্রম দিতে শুরু করলাম। আমাদের শরীরের সর্বপ্রকার যান্ত্রিক কার্যপদ্ধতি সম্পর্কে ব্যাপক পড়াশোনা করলাম। এই স্থূল মানব শরীর আসলে স্পর্শের অতীত এক সূক্ষ্ম ও অদৃশ্য আবরণে ঢাকা। কতগুলো দ্রব্য দেহের এই স্থূল বহিরাবরণকে ঝোড়ো হাওয়ার মতো উড়িয়ে নিয়ে যেতে পারে, আবার ফিরিয়েও আনতে পারে। মানুষের মাংসের খোলসটাকে নড়াচড়া করে দিতে পারে। এমন কিছু বস্তুর সন্ধান পেলাম আমি। একদিন আবিষ্কার করলাম যে কিছু রাসায়নিক উপাদানের ক্ষমতা আছে একটি সত্তাকে সরিয়ে দিয়ে অপরটিকে সম্পূর্ণ প্রভুত্ব করতে দেয়ার। সঙ্গত কারণেই আমার বৈজ্ঞানিক গবেষণার বিশদ বিবরণ আমি দেব না, কারণ মানুষ যে জীবন নিয়ে জন্মগ্রহণ করে তাকে আমূল পরিবর্তন করতে গেলে জীবনের উপর যন্ত্রণা ও চাপ বাড়বে বই কমবে না। আর আমার এই বিবৃতি থেকেই জানা যাবে যে আমার আবিষ্কার অসম্পূর্ণ ছিল। কাজেই আমি শুধু বলবো যে আমি একটা মাদক ওষুধ তৈরি করেছিলাম যা আমার একটা সত্তাকে সরিয়ে আমার প্রকৃতির খারাপ দিকটিকে উপস্থাপিত করত। এই খারাপ দিকটিও ছিল আমার চরিত্রের স্বাভাবিক ব্যাপার। আমার চৈতন্যের নিকৃষ্ট উপাদানসমূহের সমন্বয়ে সেটা গঠিত। এই পরীক্ষার আগে আমি দীর্ঘ সময় ইতস্তত করেছিলাম। আমি জানতাম এটা জীবন নিয়ে ভয়ঙ্কর এক খেলা। এই ধরনের শক্তিশালী মাদকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু এই নতুন আবিষ্কারের প্রলোভনে আমি সব ভয়কে জয় করলাম। ওষুধ তৈরির যাবতীয় উপাদান আমি সংগ্রহ করি। শেষ যে উপাদানটি প্রয়োজন ছিল তা হলো এক ধরনের লবণ। এই লবণ আমি একজন ওষুধ বিক্রেতার কাছ থেকে কিনেছিলাম। তারপর একদিন এক অভিশপ্ত রাতে আমি লবণটা মেশালাম। বুদবুদ উঠল ও ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হলো ওষুধটা। এক অবর্ণনীয় সাহস ও আবেগের তৈরি ওষুধটা এক ঢোকে আমি পান করলাম। তীব্র যন্ত্রণায় আমার শরীর কেঁপে উঠল, হাড়গুলো যেন গুড়িয়ে গেল, আর একটা ভৌতিক আতঙ্ক আমাকে গ্রাস করল। হাড়ের মধ্যে অসহ্য ব্যথা, শরীর ঘুলিয়ে উঠল। মানসিক বিপর্যয় ঘটল দ্রুত। জন্মের বা মৃত্যুর সময়কার যন্ত্রণার চেয়েও বেশি যন্ত্রণায় আচ্ছন্ন হলাম আমি। তারপরে দ্রুত সব যন্ত্রণা কমে এলো, যেন কঠিন কোনো ব্যাধি থেকে মুক্তি লাভ করলাম। একটা আশ্চর্য নতুন রকমের রোমাঞ্চ অনুভব করলাম আমি। আমার মনে হলো বয়স কমে গেছে। শিরায় শিরায় খেলে গেল যৌবনের অমিত রক্তপ্রবাহ। শরীর অনেকটা হালকা হলো। ভেতরে ভেতরে এক ধরনের অযাচিত অনুভব করলাম আমি, যেন সব রকম বন্ধন থেকে আমি মুক্তি পেয়েছি। কোনো দায়-দায়িত্ব নেই। এখন আমি সম্পূর্ণ স্বাধীন। নিজেকে দুষ্ট ও পাপাচারী বলে মনে হলো, কিন্তু তা আমাকে আনন্দ দিচ্ছিল। আমার ভেতরের আদিম খারাপ প্রবৃত্তির কৃতদাসে তখন আমি পরিণত হয়েছি। আমি নবজীবনের আনন্দে হাত দুটো ছড়িয়ে দিয়েই টের পেলাম যে আমার উচ্চতা কমে গেছে। এখন আমি খর্বাকৃতি। সেই সময় আমার ঘরে কোনো আয়না ছিল না। এখন যেটা আছে সেটা পরে আনানো হয়েছিল। এই সমস্ত পরিবর্তনগুলো লক্ষ্য করার জন্যে আমি আয়না ব্যবহার করতাম। যাই হোক, তখন রাত অনেক গভীর। বাড়ির ভৃত্য পরিচারক সবাই তখন গভীর ঘুমে। আমি ঠিক করলাম ঝুঁকি নিয়ে আমার এই নতুন চেহারায় আমি আবার শোবার ঘরে যাব। যখন আমি উঠোন পেরোচ্ছিলাম, তারারা আকাশ থেকে ঘৃণার অগ্নিদৃষ্টিতে আমাকে দেখছিল। আমার নিজের বাড়িতে অচেনা আগন্তুকের মতো গোপনে আমি বারান্দা দিয়ে এগিয়ে গেলাম। শোবার ঘরে ঢুকেই আমি নিজেকে প্রথমবারের মতো দেখলাম এডওয়ার্ড হাইড রূপে। এখানে তত্ত্ব থেকে নিশ্চয়ই আমি বলবো আমার ভেতরের ভালোর চেয়ে মন্দের অংশটা সর্বদাই কম শক্তিশালী। তাই খারাপ দিকটা খুবই দুর্বল ও হালকাভাবে ফুটে উঠেছে চেহারায়। ভালোটাকে ছেড়ে মন্দটাকে রূপ দেয়া মাত্রই সেটা ক্ষুদ্রাকৃতি ধারণ করেছে। যতই হোক, আমার জীবনের বেশিরভাগটাই আমি ছিলাম সৎ, কঠোর পরিশ্রমী ও জ্ঞানচর্চায় আগ্রহী। সেই কারণে
অবদমিত খারাপ দিকটা ছিল তুলনায় দুর্বল। তাই আমার মনে হয় হাইড ছিল জেকিলের তুলনায় ছোট ও অল্প বয়স্ক। হেনরি জেকিলের মুখে ছিল পবিত্র ভাব, অন্যদিকে এডওয়ার্ড হাইডের মুখে আঁকা ছিল শয়তানির ছাপ। আয়নায় ওই কুৎসিত মুখ দেখে আমি কোনো বিতৃষ্ণা অনুভব করিনি, কারণ ওটাও আমারই রূপ, আমারই দ্বিখণ্ডিত সত্তা। আমার স্বাভাবিক মুখের তুলনায় একে আরও বেশি জীবন্ত, বেশি স্পষ্ট বলে মনে হলো। লক্ষ্য করেছি, যখন আমি হাইডের রূপ ধারণ করতাম তখন যারা আমাকে দেখত তারা কেমন যেন আতঙ্কে পিছিয়ে যেত। তার কারণ এই হতে পারে যে সমস্ত মানুষই ভালো ও মন্দের সংমিশ্রণে গড়া। হাইডি একমাত্র ব্যক্তি যে পুরোটাই মন্দ। আয়নার সামনে আমি খুব অল্প সময় নষ্ট করলাম, কারণ পরীক্ষার দ্বিতীয় অংশ তখনও বাকি। আমি দেখতে চাচ্ছিলাম আমার আসল চেহারাটা আমি বরাবরের মতোই হারিয়ে ফেললাম কিনা। যদি তাই হয়, তবে দিনের আলো ফোটার আগেই এই বাড়ি ছেড়ে আমাকে পালাতে হবে, কারণ এই বাড়িটা তখন আমার থাকবে না। আমি তাড়াতাড়ি ল্যাবরেটরি কক্ষে ফিরে এলাম, দ্রুত মিশ্রণটা তৈরি করে পান করলাম। আবারও শরীরে সেই অসহ্য যন্ত্রণা অনুভব করলাম এবং ক্রমশ হেনরি জেকিলের মুখ ও চেহারা ফিরে পেলাম। আমার কর্মজীবনের উন্নতির এক সংকটময় মুহূর্তে সেদিন আমি পৌঁছে গেলাম। যদি আমি একটা পবিত্র মনোভাবের মধ্যে পরীক্ষাটা করতাম, তবে ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম হতো। হয়তো নির্ভেজাল শয়তান হাইডের পরিবর্তে আমি এক অতি পবিত্র দেবদূতে পরিণত হতে পারতাম। ওষুধের কোনো দোষ নেই, সে আমার ভেতরের ভালো প্রবৃত্তিটাকে ঘুম পাড়িয়ে মন্দ প্রবৃত্তিকে জাগিয়ে তুলেছে। তাই এডওয়ার্ড হাইডের আত্মপ্রকাশ ঘটেছে অবলীলায়। সুতরাং এখন আমার দুটো চরিত্র, একটা হচ্ছে সম্পূর্ণ মন্দ হাইড, অন্যটা ভালো মন্দ মিশিয়ে সাধারণ জেকিল। পরিবর্তনটা হয়েছিল সম্পূর্ণ খারাপের দিকে, সেটা সম্পূর্ণ ভালোর দিকেও হতে পারত। সেই ভয়াবহ রাত্রির পর থেকে আমি এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবন কাটাতে লাগলাম। দুটি আলাদা চরিত্র ও চেহারার অধিকারী হয়ে আমার মানসিকতার দ্রুত পরিবর্তন ঘটতে লাগল। পড়াশোনা ও গবেষণা করে আমার জীবন একঘেয়েভাবে কেটে যাচ্ছিল, কিন্তু আমার অবদমিত মানুষটি জেগে উঠতে চাইত প্রায়ই। আমি একজন সম্মানিত, সুপ্রতিষ্ঠিত, শ্রদ্ধেয় ব্যক্তি। আমার পক্ষে অশোভন কোনো কাজ করা সম্ভব নয়, কিন্তু নতুন ক্ষমতা আমাকে ঘন ঘন প্রলুব্ধ করতে লাগল। সামান্য একটু ওষুধ খাওয়ার অবকাশ মাত্র, পরমুহূর্তেই স্বনামধন্য ডক্টর হেনরি জেকিলের স্থলে পাপিষ্ঠ হাইডের আবির্ভাব। কি মজার খেলা! মাঝে মাঝে কৌতুকও বোধ করতাম আমি। হাইডের ছদ্মবেশে নির্ভয়ে আমি আমার মনের অবদমিত কামনাকে তৃপ্ত করতে পারতাম। আমি সম্পূর্ণ নিরাপদ ছিলাম, কারণ এডওয়ার্ড হাইডের কোনো অস্তিত্ব বাস্তবে ছিল না। কেবল রসায়নাগারে গিয়ে ওষুধটা পান করতে হতো। ব্যাস, এডওয়ার্ড হাইড অদৃশ্য হয়ে যেত এবং তার স্থানে এসে যেতেন সম্মানিত ও সকলের শ্রদ্ধেয় ডক্টর হেনরি জেকিল। কিন্তু এই রকম জীবনযাপন করতে গিয়ে খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হতো আমাকে। যাবতীয় ব্যবস্থা খুব যত্নের সঙ্গে করে রাখতে হতো আমাকে। সোহো স্ট্রিটে একটা বাড়ি ভাড়া নিয়ে সেটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। সেখানে নিয়োগ করেছিলাম একজন পরিচারিকা। সে চুপচাপ ও নির্ভরযোগ্য। আমি আমার চাকর বাকরদের বলে দিয়েছিলাম, এ বাড়িতে মিস্টার হাইডের অবাধ যাতায়াত থাকবে, তাকে যেন কোনো ধরনের বাধা দেয়া না হয়। এমনকি আমি হাইডকে পরিচিত করানোর জন্যে ঘন ঘন যাতায়াত করতাম এ বাড়িতে। তারপর আমি সেই উইলটা তৈরি করলাম, যে উইল সম্পর্কে আমার বন্ধু আটারসন তীব্র আপত্তি জানিয়েছিল। উইলের মূল লক্ষ্য ছিল জেকিল অবস্থায় কোনো কিছু ঘটলে হাইড রুবে টাকা পয়সা ভোগ করার ব্যাপারে আমার যেন কোনো রকম অসুবিধা না হয়। এভাবে চতুর্দিকে সতর্ক হয়ে আমার নতুন আবিষ্কারের মাধ্যমে এই ধরনের জীবনযাপন করতে লাগলাম। শুনেছি সমাজে অনেক সম্মানিত লোক ভাড়াটে গুন্ডার সাহায্যে অপরাধ করে থাকে। এতে সবসময় তাদের মানসম্মান ও নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে এমন নয়। আমার পক্ষে নিরাপত্তার কোনো প্রশ্ন আসে না। খেয়াল খুশি মতো স্কুলের ছাত্রের মতো ভদ্রতার মুখোশ ফেলে দিয়ে অবাধ স্বাধীনতা ও মুক্তির আনন্দ আমি উপভোগ করতে পারি। আমি বেশি নিরাপদ কারণ আমি মুহূর্তের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে দুর্ভেদ্য প্রতিরোধের আড়ালে চলে যেতে পারি। ল্যাবরেটরিতে ফিরে গিয়ে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই হাইডের অস্তিত্ব মুছে যায়। আয়নায় দাগের মতো মুছে যায় তার মূর্তি। তখন সামনে থাকে সৌম্য মূর্তি হেনরি জেকিল, গভীর অধ্যয়নে মগ্ন। কার সাধ্য তাকে সন্দেহ করবে?
আমার নিজের জীবনের ভেতর আমি জীবনের রুচিহীন আনন্দের সন্ধান করতাম, কিন্তু হাইডের হাতে পড়ে সেগুলো হয়ে উঠল ভয়ঙ্কর, নিষ্ঠুর। আমার ভেতরের পশুবৃত্তি দেখে আমি নিজেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। হাইড ছিল অপকারী দুর্বৃত্ত। অমানবিকভাবে অন্যকে পীড়ন করতে সে দ্বিধা করত না। হাইড ছিল খুবই নির্দয়। পাপ কাজে পাথরের মতো সে অবিচল থাকত। এতে আমার কোনো বিবেকের দংশন হতো না। বিবেক যন্ত্রণা আমার কম ছিল এই কারণে যে যতই হোক ও যে হাইড, এবং কেবল হাইডই সেই একমাত্র দোষী। জেকিল তার আগের স্বাভাবিক অবস্থায় আছে, তার ভালো গুণগুলো একই রকম আছে। জেকিল তো হাইডের করা অপরাধের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সদা প্রস্তুত। এইসব ভেবেই আমার বিবেকের দংশন কিছুটা স্তিমিত হয়ে আসত। যাক, সেসব কথা। যে পাপ ও নৃশংস কার্যকলাপের মধ্যে আমি ডুবে গিয়েছিলাম তার বিশদ বর্ণনায় আমি যাব না। শুধু দু একটি ঘটনার আমি উল্লেখ করব সংক্ষিপ্তভাবে। একদিন হঠাৎ একটি ছোট মেয়েকে আমি নিষ্ঠুর নিপীড়ন করে বিপদে পড়ে গেলাম। একজন পথচারী আমার ওপর ভয়ানক রুষ্ট হলেন। তিনি ছিলেন তোমারই নিকটাত্মীয় মিস্টার এনফিল্ড। মেয়েটির আত্মীয় স্বজনের ক্রোধ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই তাদের নিরস্ত করার জন্যে সকলকে বাড়িতে নিয়ে এসে জেকিলের নাম স্বাক্ষরিত চেক দিতে হয়। ভবিষ্যতে এই ধরনের বিপদ এড়াতে আমি হাইডের নামে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম এবং হাতের লেখার ধরন পাল্টে একটা হস্তাক্ষরও তৈরি করেছিলাম। স্যার ড্যানভার্স কেরুর হত্যাকাণ্ডের প্রায় 2 মাস আগে গভীর রাতে একদিন আমি বাড়ি ফিরেছি। পরদিন সকালে একটা অস্বাভাবিক অনুভূতির মধ্যে আমার ঘুম ভাঙল। আমি আমার পরিচিত ঘরটার দিকে তাকিয়ে সবকিছু চেনার চেষ্টা করলাম। মনে হলো আমার তো থাকার কথা সোহো স্ট্রিটে হাইডের শরীর নিয়ে। এই অদ্ভুত অনুভূতি কারণ কি আমি ভেবে পেলাম না। আধো ঘুমে আধো জাগরণে আমি অদ্ভুত অনুভূতি নিয়ে তখনও শুয়ে রয়েছি। ভোরের অস্পষ্ট আলোয় হঠাৎ হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। এই হাত জেকিলের শুভ্র সুগঠিত হাত নয়, হাইডের সরু লোমশ ছাইয়ের মতো সাদা হাত। খানিকক্ষণ বিস্ময়ে বিমূঢ়ভাবে আমি তাকিয়ে রইলাম। বিছানা থেকে এক লাফে উঠে আয়নার সামনে গেলাম। সেখানে যে প্রতিবিম্ব আমার চোখে পড়ল তাতে করে আমার রক্তস্রোত ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আমি হেনরি জেকিল হিসেবে শুতে গিয়েছিলাম আর এডওয়ার্ড হাইড হয়ে জেগে উঠেছি। এই অবস্থার কি ব্যাখ্যা দেয়া যায়? চিন্তায় পড়ে গেলাম। এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? আমার ওষুধপত্র রয়েছে ল্যাবরেটরিতে। অনেকটা পথ পেরিয়ে সেখানে যেতে হয়। তখন সকাল হয়ে গেছে। কাজের লোকেরা ঘুম থেকে উঠে পড়েছে। তাদের এড়িয়ে এতগুলো ঘর, বারান্দা, উঠোন পেরিয়ে ল্যাবরেটরিতে যাব কেমন করে? দুহাত দিয়ে মুখ হয়তো ঢাকা যাবে, কিন্তু শরীর ঢাকব কি করে? তারপর হঠাৎ আমার মনে পড়ল যে হাইডকে এ বাড়ির সকলে চেনে। তাকে বহুবার তারা আসা যাওয়া করতে দেখেছে। তাড়াতাড়ি আমি ঢিলে পোশাকটা গুটিয়ে নিয়ে কোনো মতে ল্যাবরেটরিতে চলে এলাম। এরপর 10 মিনিটের মধ্যে দেখা গেল আমি চিন্তিত মুখে হেনরি জেকিল হয়ে প্রাতরাশের প্রতীক্ষায় বসে আছি নিজ কক্ষে। ভালোমতো খাওয়া দাওয়া করতে পারলাম না। আমার দ্বৈত অস্তিত্বের সম্ভাবনা নিয়ে আমি গভীরভাবে চিন্তা করতে লাগলাম। ইচ্ছামতো আমি যে আকৃতি লাভ করতে পারতাম আমার অনিচ্ছাতেও এখন তা আবির্ভূত হতে শুরু করেছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। যদি আমি ক্ষমতা হারিয়ে ফেলি, আমার দ্বৈত সত্তার মধ্যে হাইডের সত্তা এখন ক্রমশ অনেক বেশি শক্তিশালী ও কার্যকর। কেন জানি আমার মনে হলো আমার ভেতরে হাইডের চরিত্র স্থায়ী হয়ে উঠছে, অর্থাৎ চরিত্রের ভালোত্ব মরে গিয়ে খারাপ দিকটা উজ্জ্বল হয়ে উঠছে। আমি লক্ষ্য করছিলাম যে ওষুধের ক্ষমতা সবসময় একই রকম কাজ দিচ্ছিল না, কখনো সম্পূর্ণ ব্যর্থ হচ্ছিল এবং কয়েকবার আমাকে দ্বিগুণ পরিমাণে ওষুধ ব্যবহার করতে হয়েছিল। এখন বিপদটা হলো এই রকম। আগে জেকিলের চেহারাটাকে দূর করা আমার পক্ষে কঠিন হতো, এখন ঠিক উল্টো। আমার আসল ও ভালো সত্তাটার ওপর আমি আস্তে আস্তে দখল হারাচ্ছি এবং আরও বেশি করে দ্বিতীয় ও খারাপ সত্তাটির বশীভূত হচ্ছি। এখনই এই দুই রূপের মধ্যে থেকে যে কোনো একটাকে আমার বেছে নিতে হবে। জেকিল ভালো মন্দ মেশানো বলে হাইডকে সে অনুভব করতে পারত, কিন্তু হাইড শুধুই মন্দ, তাই জেকিল সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নেই।
আমি যদি জেকিল থাকতে চাই, তবে জীবনের সব আনন্দ উচ্ছলতাকে চিরদিনের মতো ত্যাগ করতে হবে। আর হাইড হতে চাইলে আমার জীবনের উন্নতি, উচ্চাশা ও আগ্রহকে পরিত্যাগ করতে হবে এবং একাকী ও বন্ধুহীন হয়ে কাটাতে হবে। এখন আমি কোনটা হয়ে থাকব? এই পরিস্থিতিতে প্রচণ্ড মানসিক দ্বন্দ্বের পর আমি ভালোটাকেই বেছে নিলাম, কিন্তু সেই প্রতিজ্ঞা রক্ষা করার শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, বয়স্ক, বন্ধুজন পরিবৃত সম্মানিত ডাক্তারকেই আমি বেশি পছন্দ করেছিলাম। বিদায় জানালাম তরুণ দুঃসাহসিক হাইডকে, যার মাধ্যমে আমি আমার গোপন আনন্দগুলি উপভোগ করতাম। এই বেছে নেওয়াটার মধ্যে কিছুটা দ্বিধা ছিল প্রমাণ। সোহর বাড়িটা আমি ছেড়ে দিইনি বা হাইডের পোশাকগুলো নষ্ট করে ফেলিনি। 2 মাস আমি দৃঢ়ভাবে জেকিল হয়ে রইলাম। 2 মাসের জন্য আমি কঠোর সংযম পালন করলাম, প্রতিজ্ঞা পালন করলাম কঠোরভাবে। কিন্তু ধীরে ধীরে তা একঘেয়ে লাগতে লাগল। হাইডের বন্ধনহীন যথেচ্ছ আমোদ প্রমোদের জীবনযাত্রার প্রতি আমার আকর্ষণ আবার দুর্বার হয়ে উঠল। অবশেষে একদিন কোনো এক দুর্বল মুহূর্তে আমি ওষুধ তৈরি করে পান করলাম। যে দুর্দম পশুকে এতদিন বন্দি করে রেখেছিলাম, ক্রুব্ধ গর্জনে সে বেরিয়ে এলো। যে কোনো হিংস্র নিষ্ঠুর আচরণের জন্যে সে মরিয়া হয়ে উঠল। অনেক দিনের অবদমিত কামনা আমার মনের মধ্যে ঝড় তুলল। এমনি সময় পথের মধ্যে দেখা হলো বেচারা স্যার ড্যানভার্সের সঙ্গে। আমি তাকে নিদারুণ পৈশাচিক আনন্দে পেটালাম ও প্রত্যেকটা আঘাত উপভোগ করলাম। আমি তখন সমস্ত স্বাভাবিকতার বাইরে। শিশুরা খেলনা ভেঙে যে আনন্দ পায়, নিষ্ঠুরতম কাজেও আমার সেই আনন্দ। আমার হৃদয়ে তখন নরকের আগুন জ্বলে উঠেছে। আমি মহা আনন্দে লোকটার ওপর চড়াও হলাম। নারকীয় উল্লাসে আঘাতের পর আঘাত করলাম। রাগটা স্তিমিত হলে টের পেলাম মহা সর্বনাশ হয়েছে। নিষ্ঠুর হত্যাকাণ্ডের শাস্তি আমাকে পেতে হবে। নিজেকে বাঁচাবার জন্য দ্রুত আমি সোহো স্ট্রিটের বাড়িতে ফিরে এলাম। নিজের অস্তিত্বকে মুছে ফেলার জন্য কাগজপত্র, চেক বই সব পুড়িয়ে ফেললাম। তারপর জেকিলের বাড়িতে ফিরে এসে ওষুধ পান করলাম। পরিবর্তনের যন্ত্রণাময় স্তর অতিক্রম করে আবার জেকিলের আবির্ভাব ঘটল। দুঃখ ও অনুতাপে আমার চোখ দিয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছে। বারবার মনে পড়ছে সন্ধ্যাবেলার বীভৎস সেই ঘটনার কথা। একটি দুঃসহ স্মৃতি আমাকে তাড়া করে ফিরতে লাগলো। আমার পাপের বিকৃত চেহারাটা মানসপটে ভেসে উঠতে লাগলো বারবার। কিছুক্ষণের মধ্যেই আমার দুঃখের অনুভূতি কমে এলো। তখন এক ধরনের আনন্দের রেশ ছড়িয়ে পড়ল আমার মনে। কারণ হাইড বলে এখন আর কেউ নেই। আমার দ্বৈত অস্তিত্বের সমস্যা মিটে গেছে। এখন আমি অবশ্যই আমার মর্যাদাময় জীবনে ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ফিরে যাব। জীবনকে স্বাভাবিক করার জন্য আমি সতর্কতা অবলম্বন করলাম। হাইড রুমে যাতায়াতের জন্যে আমি পেছনে যে দরজাটা ব্যবহার করতাম, সেটাকে তালা বন্ধ করে চাবিটা পায়ে মারিয়ে ভেঙে ফেললাম। পরদিনই খবরে পড়লাম স্যার ড্যানভার্স কেরুকে হত্যা করা হয়েছে। তিনি একজন বহু পরিচিত, সম্মানিত জনপ্রতিনিধি। হাইডের অপরাধের কথা সবাই জেনে গেছে এবং পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজছে। খবরটা শুনে একই সঙ্গে দুঃখিত ও আনন্দিত হলাম আমি। কারণ ফাঁসির মঞ্চের ভয়েই হাইডের পুনরাবির্ভাব আর সম্ভব নয়। মুহূর্তের জন্য হাইড আত্মপ্রকাশ করলেও লোকে তাকে শেষ করে দেবে। আমার অতীত অপরাধের কারণে আমি ভবিষ্যতে কিছু ভালো কাজ করব বলে স্থির করলাম। মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্যে কঠোর পরিশ্রম করতে লাগলাম। আমার পুরনো ও সৎ বন্ধুদের সান্নিধ্য আমি আবার উপভোগ করতে লাগলাম। নিষ্পাপ নির্দোষ জীবন আমার ভালোও লাগছিল, কিন্তু দ্বৈত জীবনের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমার জানা ছিল না। কিছুদিনের মধ্যেই ভেতরের পশু শক্তিটা আবার দুর্দমনীয় হয়ে উঠল। উশৃঙ্খলা পাপ প্রবৃত্তিগুলো প্রকাশের পথ খুঁজতে লাগলো। কিন্তু হাইডকে পুনরুজ্জীবিত করার ইচ্ছে আমার ছিল না। সেদিন জানুয়ারির রৌদ্র ঝলমলে এক সকালবেলায় আমি রিজেন্ট পার্কে বসেছিলাম। পরিষ্কার, মন মাতানো ঠান্ডা হাওয়া উপভোগ করছি। আকাশ ছিল নীল, মেঘমুক্ত এবং গাছে গাছে পাখির কলতান। আমার ভেতরের আদিম জন্তুটা তখন স্মৃতি রোমন্থন করে চলেছে। হঠাৎ সারা শরীরে আমি তীব্র কাঁপুনি অনুভব করলাম। ভীষণ বমি বমি ভাব। আমার মন মেজাজ তিক্ত হয়ে গেছে। একটু পরেই টের পেলাম লজ্জা, ভয়
চিন্তাশূন্য এক ব্যক্তি আমি। লক্ষ্য করে দেখলাম আমার শরীর ছোট হয়ে গেছে, গায়ের পোশাকগুলো বেঢপভাবে ঝুলছে, হাঁটুর ওপর রাখা হাতটা শীর্ণ ও রোমশ। আমি আবার এডওয়ার্ড হাইডে রূপান্তরিত হয়েছি। এক মুহূর্ত আগেও আমি ছিলাম একজন শ্রদ্ধেয়, ধনী ও অতিশয় প্রিয় ভদ্রলোক, নিতান্ত এবং নির্বিঘ্ন ব্যক্তি। এখন আমি একজন নিরাশ্রয় ফেরারি আসামি, যাকে খুনের অপরাধে খোঁজা হচ্ছে, যার ফাঁসি হতে বাধ্য। কিছুক্ষণের জন্য দিশেহারা হয়ে গেলাম আমি। জেকিল হয়তো এ অবস্থায় একেবারেই ঘাবড়ে যেত, কিন্তু হাইড ছিল ভয়ঙ্কর, চতুর। মুহূর্তের মধ্যে সে চিন্তাভাবনা শুরু করে দিল। ওষুধগুলো রয়েছে ল্যাবরেটরিতে, সেখানে যাওয়া প্রায় অসম্ভব, কারণ চাকর বাকরেরা হাইডকে দেখতে পেলে পুলিশের হাতে তুলে দিতে পারে। পেছনের দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ সে পথ আমি নিজেই আটকে দিয়েছি। এখন অন্য কারো সাহায্য দরকার আমার। প্রথমেই মনে পড়ল ডক্টর ল্যানিয়ানের কথা। মনে পড়ল এখনও আমি নিজের হস্তাক্ষরে চিঠি লিখতে পারি। আমি পোশাকের হাতা গুটিয়ে ঠিকঠাক করে নিলাম, মুখটা ঢাকার ব্যবস্থা করলাম ও একটা গাড়ি নিয়ে পোর্টল্যান্ড স্ট্রিটে একটা পরিচিত সরাইখানায় গিয়ে উঠলাম। আমি মনের চঞ্চলতা যতদূর সম্ভব দমিয়ে রেখে কাগজ কলম নিয়ে দুখানা চিঠি লিখলাম। সরাইখানা লোক দিয়েই একখানা ল্যানিয়ানের কাছে, অন্যখানা আমার পরিচারক পুলের কাছে পাঠিয়ে দিলাম। প্রাণ ভয়ে ভীত, ক্রুদ্ধ, মরিয়া হাইডের সে আরেক রূপ। সারাদিন হাইড রূপী আমি সরাইখানার ছোট্ট ঘরে বন্দির মতো কাটালাম। তারপর যখন লন্ডনে রাত্রি নেমে এলো, তখন একটা ভাড়া গাড়িতে করে শহরের রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। গাড়ির চালক যখন সন্দেহজনকভাবে আমাকে দেখতে লাগলো, তখন আমি গাড়ি ছেড়ে দিলাম। তারপর বেঢাপ পোশাক পরে সেই সব পথে হাঁটতে লাগলাম যেখানে লোকজনের চলাচল খুব কম। আমার মনে তখন ঝড়ের উদ্দাম প্রবাহ। মধ্যরাত হতে আর কত বাকি? ল্যানিয়ানের বাড়িতে গিয়ে আবার নিজের চেহারা ফিরে পেলাম। ল্যানিয়ান এই বিস্ময়কর রূপান্তর দেখে ভয় পেল। সাংঘাতিক আতঙ্কে সে প্রায় মূর্ছা যায় আর কি। এই বিষয়টি নিদারুণ মানসিকভাবে পর্যুদস্ত করল আমাকে। পরিবর্তন এলো আমার মনে। হাসির মঞ্চের ভয় নয়, হাইডে রূপান্তরিত ঘোরের মধ্যেই যেন ল্যানিয়ানের তীব্র তিরস্কার শুনলাম। বাড়ি ফিরে গিয়ে দীর্ঘক্ষণ শান্তিতে ঘুমালাম আমি। পরদিন সকালে যখন জেগে উঠলাম, তখন টের পেলাম শরীর দুর্বল লাগলেও মনটা তখন বেশ ঝরঝরে। সকালে নাস্তার পরে বাগানের মধ্যে পায়চারি করছিলাম আমি। হঠাৎ আবার সেই অদ্ভুত অনুভূতিটা আমাকে আচ্ছন্ন করে ফেলল। প্রত্যেকবার হাইডে রূপান্তরের আগে যেটা হয়, শুরু হলো সেই অসহ্য যন্ত্রণা। তাড়াতাড়ি ল্যাবরেটরি রুমে এসে ঢুকলাম। পুনরায় জেকিল হওয়ার জন্য আমি দ্বিগুণ মাত্রার ওষুধ খেলাম। কিন্তু হায়, 2 ঘন্টা পরে আবার সেই যন্ত্রণা ফিরে এলো এবং আবার আমায় ওষুধ খেতে হলো। এরপর থেকে শুরু হলো ঘন ঘন রূপান্তরের প্রবণতা। সেদিন থেকে প্রচণ্ড চেষ্টায় এবং নিয়মিত মাত্রায় ওষুধ সেবন করে আমি কোনো রকমে জেকিলের চেহারা ধরে রাখতে পেরেছিলাম। যখন তখন আমি যন্ত্রণায় আক্রান্ত হতাম ও হাইডে পরিণত হতাম। ঘুমিয়ে পড়লে কিংবা একটু ঘুম ঘুম ভাম লাগলেও জেগে উঠে দেখতাম আমি হাইড হয়ে গেছি। এইভাবে প্রবল মানসিক চাপে আমি ক্রমশ আরও বেশি অসুস্থ ও দুর্বল হয়ে পড়লাম। হাইড আরও শক্তিশালী হয়ে উঠতে লাগলো এবং জেকিল দুর্বল হয়ে পড়তে লাগলো ধীরে ধীরে। জেকিল হাইডকে ঘৃণা করতে লাগলো। জেকিলের হতাশা এবং হাইডের প্রতি তার বিরূপ মনোভাব টের পেয়েছিল হাইড। হাইডের সম্পূর্ণ শয়তানি, বিভৎস শরীরের গঠন, হাসিতে মরার ভয়, সব মিশিয়ে জেকিল নিজেকেই ঘৃণা করতে শুরু করল। অন্যদিকে হাইড খুবই স্বার্থপর। সে অন্যভাবে জেকিলকে ঘৃণা করত। ফাঁসিতে লটকানোর ভয়ে সে জেকিলের শরীরের মধ্যে আশ্রয় নিত। জেকিলের ওপর এই নির্ভরতাকে সে ঘৃণা করত। হাইড আমার বইয়ের পাতায় পাতায় কটু মন্তব্য লিখত। কিন্তু হায়, সে সবই যে আমার হাতের লেখা। আমার বাবার ছবি সে নষ্ট করে ফেলল। আমার চিঠিপত্র পুড়িয়ে দিতে লাগলো। মৃত্যু ভয় না থাকলে অনেক আগেই আত্মহত্যা করে সে আমাকে শেষ করত। কিন্তু জীবনের প্রতি ওর অপরিসীম ভালোবাসা। আমি নিজে আত্মহত্যা করে ওকে শেষ করে ফেলতে পারি, এই ভয়ে ও মাঝে মাঝে খুব মুষড়ে পড়ত। তা দেখে আমার করুণাই হতো। একই সত্তার মধ্যে দুটি সত্তার পারস্পরিক বিরোধী খেলায় আমি ক্লান্ত,
শান্ত এবং মৃতপ্রায়। একজন জেকিল সমাজে গণ্যমান্য ব্যক্তি, অপরজন হাইড যাকে হন্যে হয়ে পুলিশ খুঁজছে, ধরা পড়লেই ফাঁসি। এই আশ্চর্য দ্বৈত চরিত্র বিলীন হয়ে রয়েছে একটি চরিত্রের মধ্যেই। আমার এই বিবরণ আর দীর্ঘ করে লাভ নেই, কেবল এটুকু বললেই যথেষ্ট যে দ্বৈত সত্তার দ্বন্দ্বে আমি যে যন্ত্রণা পেয়েছি, এমন নরক যন্ত্রণা যেন কাউকে আর ভোগ না করতে হয়। আমার এই শাস্তিভোগ হয়তো দীর্ঘদিন ধরে চলত, কিন্তু ইতিমধ্যে চরম সর্বনাশের শিকার হলাম আমি। নিজের চেহারা ও স্বভাব থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হলো আমাকে। প্রথমবার যে রাসায়নিক লবণটা আমি আনিয়েছিলাম তা প্রায় শেষ হয়ে এসেছে। দোকান থেকে নতুন করে লবণ আনিয়ে ওষুধটা বানালাম, পান করলাম, কিন্তু কোনো ফল হলো না। আমি রাসায়নিক লবণের খোঁজে পুলকে লন্ডনের সর্বত্র পাঠিয়েছি, কিন্তু ফল কিছু হলো না। ওষুধের মিশ্রণে বুদবুদ কাটে, রং বদলায়, কিন্তু ধোঁয়া ওঠে না। এখন আমি বিশ্বাস করি আমার প্রথম পাওয়া লবণটা ভেজাল ছিল। সেই অজানা ভেজাল লবণের কারণেই অবিশ্বাস্য শক্তির ওষুধটা তৈরি করা সম্ভব হয়েছিল। প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। শেষ পর্যন্ত সামান্য যে লবণের গুঁড়ো অবশিষ্ট ছিল, সেটার প্রতিক্রিয়াতেই আমি এখনও আমার জবানবন্দি লিখতে পারছি। এই শেষবারের মতো হেনরি জেকিল নিজের মতো করে ভাবতে পারছে, আয়নায় নিজের নিষ্পাপ চেহারাটা দেখতে পারছে। লেখাটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। জবানবন্দি যে এখনো পর্যন্ত লিখে যেতে পারছি, সেটা আমার পরম সৌভাগ্য। কারণ লিখতে লিখতে যদি আমি হাইড হয়ে যাই, তাহলে সে নিশ্চয়ই এটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। আর কেবল আধা ঘন্টা বাকি, তারপরই আমি চিরতরেই হাইড হয়ে যাব। তখন এই আবদ্ধ ঘরে বসে ভয়ে ভয়ে আমি কাঁদব। ঘরে পায়চারি করতে করতে হঠাৎ করে বাইরের শব্দ শুনে আতঙ্কে চমকে উঠব। হাইড কি ফাঁসির দড়িতে প্রাণ দেবে, নাকি শেষ মুহূর্তে নিজেকে মেরে ফেলার সাহস দেখাবে সে? ঈশ্বরই কেবল তা জানেন। অবশ্য আমার কিছু যায় আসে না তাতে, কারণ এটাই আমার মৃত্যুর আসল সময়। পরে যাই ঘটুক, অন্য ব্যক্তিবিশেষের ঘটনা সেটা। তার ফল ভোগ আমাকে করতে হবে না, সেটার ফল ভোগ করবে হাইড। সুতরাং এখানেই আমি শেষ করছি। অসুখী হেনরি জেকিলের জীবনের বৃত্তান্ত এখানেই শেষ। এই স্বীকারোক্তি আমি সিল করে রাখলাম। হেনরি জেকিল।